প্রধানমন্ত্রী তারেক রহমান এখন কুয়ালালামপুরে। এরপর তিনি যাবেন বেইজিং। কিন্তু কূটনৈতিক মহলের চোখ আটকে আছে দিল্লির উইন্ডোতে। ভারতের পক্ষ থেকে সাউথ ব্লকের লাল কার্পেট বিছানোই আছে, অপেক্ষা শুধু সঠিক সময়ের। 2026 সালের 17 ফেব্রুয়ারি 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবাই ধারণা করেছিল তারেক রহমানের প্রথম বিদেশ সফর হবে ঐতিহাসিক। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি, পররাষ্ট্রনীতির ইঙ্গিতও থাকতে হবে এতে। আমন্ত্রণ ছিল ভারত, মালয়েশিয়া এবং চীনের পক্ষ থেকে। ভারত বাদ দিয়ে বাকি দুটি দেশে একসাথে জোড়া সফরে গেলেন তারেক রহমান। বিশ্লেষকরা বলছেন সেক্ষেত্রে তারেক রহমানের পরবর্তী সফর হতে পারে দিল্লি। প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিষ্কার নীতি, সবার আগে বাংলাদেশ। কিন্তু ভূরাজনীতি এত সহজ বিষয় নয়। তারেক রহমান তা ভালো করেই জানেন। ফেব্রুয়ারিতে শপথের দিনই ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ঢাকা এসেছিলেন। নরেন্দ্র মোদী নিজে ফোন করে অভিনন্দন জানিয়েছেন, দিল্লিতে আমন্ত্রণ জানিয়েছেন। শুধু এই শুভেচ্ছা বার্তা নয়, দিল্লির সাথে ঢাকার হিসেব নিকেশও আছে। পদ্মা এবং তিস্তার পানি বণ্টন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ইস্যু। এর মধ্যে পদ্মার পানি বণ্টন চুক্তি এই বছরই শেষ হচ্ছে। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। এটা নবায়ন করা হবে কিনা তা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উপর নির্ভর করছে। আর তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে গেলেও তিস্তায় পানি দরকার। সেজন্য ভারতের সাথে আলোচনা করতে হবে। ভারত সম্প্রতি নেপাল থেকে অতিরিক্ত বিদ্যুৎ আমদানিতে বাধা দিয়েছে, আর নতুন করে যুক্ত হয়েছে পুশিনের মতো ইস্যু। আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করাও দরকার। এসব সমাধান তখনই হবে যখন মোদির সাথে তারেক রহমানের করমর্দন দেখবে বিশ্ব। কিন্তু কূটনৈতিক ক্যালেন্ডার বলছে 2026 সালের শেষার্ধ ব্যস্ত সময় কাটাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেপ্টেম্বরে দিল্লিতে বসছে 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলন। পুতিন, শি জিনপিং, লুলা দা সিলভারা পা রাখছেন ভারতে। এর আগে 2023 সালে বাংলাদেশ ব্রিক্স সম্মেলনে অতিথি হিসেবে যোগ দিয়েছিল। 2026 সালেও ভারত যদি প্রতিবেশীকে ব্রিক্সের বিশেষ গেস্ট কান্ট্রি হিসেবে আমন্ত্রণ জানায়, তবে সেটি আলোচনাটি আরো বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ একই ছাদের নিচে থাকবেন নরেন্দ্র মোদী এবং শি জিনপিং। তারেক রহমান মোদীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি সাইড লাইনে বেইজিং বা মস্কোর সাথেও হিসেব মেলাতে পারবেন। তবে ঝুঁকি একটাই, বিশ্ব নেতাদের ভিড়ে ঢাকা হয়তো দিল্লির একচ্ছত্র মনোযোগ পাবে না। তবে ব্রিক্স সম্মেলনের সাথে মিলিয়ে আগে বা পরে সফর করলে এই ঝুঁকি হয়তো থাকবে না। তবে মুশকিল হলো, ভারত ঠিক এ সময়টিতে বাংলাদেশকে দ্বিপাক্ষিক সফরের আতিথ্য দিতে প্রস্তুত নাও থাকতে পারে। সেক্ষেত্রে সফরটি হয়তো আরো পিছিয়ে 2027 সালে চলে যেতে পারে। কারণ ব্রিক্স সম্মেলনের পরেই ভারতের প্রধানমন্ত্রী যাবেন নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলনে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও এবার জাতিসংঘ সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। অক্টোবরের শেষে বা নভেম্বরের শুরুতে নরেন্দ্র মোদী দক্ষিণ কোরিয়া এবং জাপান সফর করবেন। এর পরপরই দিল্লি সফরে যাবেন জাপান এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। আর তারপর G20 সম্মেলনে যোগ দিতে আমেরিকার ফ্লোরিডায় যাবেন ভারতের প্রধানমন্ত্রী। 2023 সালে G20 সম্মেলনেও বাংলাদেশকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। এবারও আমন্ত্রণ জানানো হলে প্রধানমন্ত্রী তারেক রহমান হয়তো ডিসেম্বরে আরেক দফা আমেরিকায় যাবেন। ব্রিক্স এবং G20 সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের 2 দফা দেখা হওয়ার সম্ভাবনা আছে। আর জাতিসংঘে দেখা হয়ে গেলে এটি হয়ে যাবে 3 বার। অর্থাৎ দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 3 দফা আনুষ্ঠানিক বৈঠক হতে পারে। তবে এই বৈঠকগুলো দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরের পরেও হতে পারে। সেটা হবে প্রধানমন্ত্রী তারেক রহমান যদি জুলাই-আগস্টে ভারত সফর করেন। এ সময় ভারতীয় লোকসভার বর্ষাকালীন অধিবেশন চলবে, ফলে নরেন্দ্র মোদী বেশিরভাগ সময়টা দেশেই থাকবেন। কিন্তু তিনি থাকলে যে তারেক রহমান ভারত সফরে যাবেন, বিষয়টি এত সরল নয়। কারণ তারেক রহমানের ভারত সফর কোনো সাধারণ সৌজন্য সাক্ষাৎ নয়। এটি 2024 পরবর্তী নতুন বাংলাদেশের সবচেয়ে বড় কূটনৈতিক পদক্ষেপ। এখানে গুরুত্বপূর্ণ একটা ইস্যু হলো বেজিং সফর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান কি নিয়ে ফিরছেন। আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হলো শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে দিল্লির অবস্থান কি। আর তৃতীয় বিষয়টি হলো গঙ্গা ও তিস্তার পানি নিয়ে ভারত কি আচরণ করে। কারণ এখন যে চুক্তি আছে সেই চুক্তি অনুসারে যদি পানি না পাওয়া যায়, তাহলে এই চুক্তি নবায়ন করা অর্থহীন কিছুর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী নিশ্চয়ই ভারতে বেড়াতে যাবেন না। ভারতের পক্ষ থেকে সদিচ্ছার প্রকাশ থাকলে বাংলাদেশ সৌহার্দ্যের হাত বাড়িয়ে দিতে পারে। তা না হলে চীনের হাত ধরা ছাড়া বাংলাদেশের সামনে কোনো বিকল্প নেই।